997 বঙ্গাব্দে এক অশ্বারোহী যখন বিষ্ণুপুর থেকে ছুটছেন, কি অভিমুখে ছুটছিলেন, কেন ছুটছিলেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। কিন্তু যখন তিনি ঘোড়ার বলগা আলগা করে দিলেন, তখন ঘোড়া যথেচ্ছভাবে ছুটতে শুরু করলো এবং ছুটতে ছুটতে কোনো ক্রমে হয়তো এসে সেই ঝড় বাদলের বৃষ্টির রাতে এই মন্দিরের মধ্যে সেই ঘোড়া এসে ধাক্কা খেয়েছিল এবং পদস্খলিত হয়ে পড়ে যাবার সঙ্গে সঙ্গেই জগৎ সিংহ লাফিয়ে ঘোড়া থেকে নেমে পড়েছিলেন। ওর সামনে ছিল একটা বিরাট বকুলের গাছ। সেই বকুল বৃক্ষ হয়তো মরে গেছিল তখন, কিন্তু পরবর্তী সময় আবার এক বকুল বৃক্ষ তার স্মৃতি হিসেবে লাগানো হয়েছিল। হুগলি জেলার উত্তর পশ্চিম দিকে দ্বারকেশ্বর নদ ও শিলাবতী নদীর ঠিক মাঝেই অবস্থিত গড় মান্দারণ। একসময় এই অঞ্চলটি মান্দার বা মাদার গাছে ভর্তি ছিল। হয়তো তার থেকেই গড় মান্দারণ নামকরণ হয়। গড় কথাটির অর্থ হল কিল্লা বা দুর্গ। সময়ের বিবর্তনে গড়ের আর কোনো ভগ্নাবশেষ অবশিষ্ট নেই। তবুও স্থানীয় মানুষের ধারণা, মাটি খুঁড়লে দুর্গের অস্তিত্ব আজও মিলবে। গড় মান্দারণের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। কাছেই বয়ে চলেছে আমোদর নদ। তথ্য অনুসারে অঞ্চলটি ছিল উড়িষ্যার রাজাদের অধীনে। ইতিহাস বলে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এখানে চলত হিন্দুদের রাজ। সুলতান হোসেন শাহের সেনাপতি ইসমাইল গাজী রাজা গজপতি কপিলেন্দ্রকে যুদ্ধে পরাজিত করে এখানে মুসলিম রাজ প্রতিষ্ঠা করেন। গড়ের পেছনের দিকে রয়েছে সেই ইসমাইল গাজীর সমাধি, যেটি এখন পীর দরগা বা বড় আস্তানা নামে পরিচিত। অনেকে পুণ্য অর্জনের জন্য এই দরগায় আসেন। 60-এর দশকে হুগলি জেলার জাহানাবাদ, বর্তমানে আরামবাগের কালেক্টর হয়ে আসেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার প্রথম ঐতিহাসিক উপন্যাস দুর্গেশ নন্দিনী রচিত হয় এই প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে। বঙ্কিমচন্দ্রের এটি প্রথম প্রকাশিত উপন্যাসও বটে। মুঘল সম্রাট আকবরের রাজত্বের শেষ ভাগে উড়িষ্যার দখল নিয়ে মুঘল পাঠান দ্বন্দ্বের পটভূমিতে রচিত হয়েছে এই উপন্যাস। আখ্যান বস্তু রোমান্টিক হলেও ইতিহাস এই উপন্যাসের প্রধান অবলম্বন। বর্তমানে গড় মান্দারণ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। প্রায় 200 একর জমির ওপর গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। শাল, শিমুল, পিয়াল, সেগুন দিয়ে ঘেরা মান্দারণ জঙ্গল। সারা বছর অনেকে পিকনিক করতে আসেন এখানে। সবই যেন রং তুলি দিয়ে ক্যানভাসে আঁকা ছবি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি কামারপুকুর থেকে গড় মান্দারণের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। নিরিবিলি শান্ত পরিবেশের মাঝামাঝি শুধু হাওয়ার সনসন শব্দ বয়ে যায় পার্কে। পার্কের আশেপাশে ঢিপির মতো অংশ রয়েছে। কথিত আছে অতীতে সেটাই ছিল গড়। এটি ছিল তৎকাল, অর্থাৎ অতীতের ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি, যে রাজা ছিলেন সেই রাজাদের দুর্গের ছাদ, যেটি এখন কালের নিয়মে এখন রাজা নেই, রাজতন্ত্র নেই এবং কালের গতিতে তা ক্ষয়প্রাপ্ত হতে হতে ধ্বংস হতে হতে সেই গড় এখন মান্দারণের গড় নামে, সেই ছাদ এখন মান্দারণের গড় নামে পরিচিতি পেয়েছে। আর সেই ভগ্ন প্রায় অংশ আমরা আপনাদের দেখাচ্ছি এবং ঠিক এই গড়কে কেন্দ্র করেই গড়ে উঠেছে মান্দারণ। আর ঠিক এর পাশেই রয়েছে পর্যটন কেন্দ্র, যেখানে এখন পর্যটকরা বিভিন্ন সময় অর্থাৎ পিকনিকের মরশুমে আসেন পিকনিক করতে। সেটা হচ্ছে একটা পিকনিক স্পট হিসাবে এটাকে ধার্য করা হয়েছে। জেলা পরিষদের আন্ডারে এটা আছে এবং এই জেলা পরিষদের আন্ডারে থেকে এটা বেশ কিছুটা প্রাধান্য লাভ করেছে মানুষের মনে। এখন পিকনিক করতে আসে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গায় যারা কামারপুকুর আসে, ঠাকুর রামকৃষ্ণদেবের যে জন্মস্থান জয়রামবাটি তার থেকে 4 কিলোমিটার দূরে, সেখানেও আসেন বিভিন্ন জায়গার মানুষ, সারা বিশ্ব থেকে লোক আসে। এখন সেই সমস্ত মানুষ এসে মান্দারণ দেখে যান। যেহেতু ইতিহাস হিসাবে এর একটা গুরুত্ব আছে, সেই হিসাবে মান্দারণকে তারা আসেন এবং এখনও দেখে যান। জেলা পরিষদ এটা তত্ত্বাবধান করে। টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। সারাদিন এখানে পিকনিকও করা যায়, এখানে থাকা যাও, নদীতে স্নান করা যায়, এইসব করা যায়। আকবরের রাজত্বকালে বর্তমান বাংলার মেদিনীপুর এবং হুগলির কিয়দংশ উড়িষ্যার অধীনে ছিল। 1576-এ
আফগান শাসক দাউদকে পরাজিত করে সুবা বাংলার শাসন মুঘলদের হাতে এলেও তখনও পর্যন্ত আফগানদের সম্পূর্ণভাবে পরাজিত করা সম্ভব হয়নি। 1590 নাগাদ আকবরের রাজপুত সেনাপতি মান সিংয়ের নেতৃত্বে এক বিশাল বাহিনী বঙ্গদেশে আসে উড়িষ্যা দখল করতে। সংখ্যার দিক থেকে মুঘল বাহিনী বিশাল হলেও জলা জঙ্গলময় দক্ষিণ বাংলায় পাঠানদের চোরাগোপ্তা আক্রমণ ঠেকাতে মান সিংকে নানা কৌশল অবলম্বন করতে হয়েছিল। তারই অঙ্গ হিসেবে মুঘল সেনারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে আফগান সেনাদের সঙ্গে যুদ্ধ করত। তেমনি এক ছোট মুঘল বাহিনীর নেতা মান সিংয়ের পুত্র কুমার জগৎ সিং বিষ্ণুপুর থেকে মান্দারণ যাওয়ার পথে রাতে ঝড়ের কবলে পড়ে এবং শৈলেশ্বরের মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হন। সেখানে ঘটনাচক্রে মান্দারণের দুর্গাধিপতি জয়ধর সিংয়ের একমাত্র পুত্র মহারাজা বীরেন্দ্র সিংয়ের স্ত্রী বিমলা ও তার কন্যা তিলোত্তমার সঙ্গে তার সাক্ষাৎ হয়। তারপর থেকেই নানা ইতিহাসের সাক্ষ্য রয়েছে গড় মান্দারণ। দুর্গেশ নন্দিনী যেটা শুরু করব সেটা হচ্ছে যে বঙ্কিমবাবু দুর্গেশ নন্দিনী বলে একটি উপন্যাস প্রচার করেছিলেন, তখন তিনি বাংলাদেশে কর্মরত ছিলেন, কিন্তু তিনি হুগলি জেলার এই একটা প্রত্যঞ্চল গ্রাম মান্দারণ এই নিয়ে তিনি ইতিহাস রচনা করলেন। লুকিয়ে রাখা ইতিহাস, চেপে রাখা ইতিহাস, চেপে থাকা ইতিহাস, অবলুপ্ত ইতিহাস। হয়তো দেখা যাচ্ছে পাঠানদের আক্রমণে, কেন কদলু রাজের আক্রমণে তখন গজপতি সিংহকে মশানে বলি দেওয়া হয়েছিল, তার কন্যা ছিল গজপতি সিংহ যখন এখানে রাজত্ব করছে তখন তার কন্যা ছিল তিলোত্তমা, তার কন্যা। সেই কন্যার সঙ্গে যখন দিল্লির সম্রাট এখানে বর্গীদের আক্রমণকে মানে প্রতিহত করবার জন্য যখন বারবার সেনা হিসেবে পাঠিয়েছিলেন জগৎ সিংহকে, তখন বিষ্ণুপুর থেকে আগত 997 বঙ্গাব্দে এক অশ্বারোহী বিষ্ণুপুরের ওই মুখ থেকে বর্ধমানের দিকে ধাবিত হতে লাগলেন বলে প্রথমেই সূচনা ইন্ট্রোডাকশনটা করেছে, ওই সূচনাটা ওইখান থেকে আরম্ভ হয়েছে। এসে এখানে পৌঁছালেন এবং তখন পাঠানদের আক্রমণ দমন করবার জন্যেই কিন্তু এটা করেছিলেন। কিন্তু তিনি পাঠানদের দ্বারা আক্রান্ত হয়ে তিনি মান্দারণ দুর্গেতে অবস্থান করছিলেন। তখন তিলোত্তমার সঙ্গে তার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়, একটা প্রণয়ের সম্পর্ক তৈরি হয়, একটা ভালোবাসা তৈরি হয়। সেইটাই বঙ্কিমবাবু উপন্যাসের মাধ্যমে ইতিহাসটাকে একটা লিপিবদ্ধ করেছেন এবং এইটাই বঙ্কিমবাবুর একটা প্রথম ইতিহাস খনন করার একটা প্রথম প্রয়াস। ইতিহাসের মুঘল পাঠানের দ্বন্দ্বের সাথে জগৎ সিং আর তিলোত্তমাকে জড়িয়ে বঙ্কিম তার দুর্গেশ নন্দিনী তৈরি করেন। দুর্গেশ নন্দিনীর মূল উপজীব্য ইতিহাস নয়, বরং ভালোবাসা। গড় মান্দারণ তার অতীত গৌরব বহুদিনই হারিয়েছে। আসলে সেই হারানোটা বঙ্কিমচন্দ্রের কালের আগেই। দুর্গেশ নন্দিনীতে বঙ্কিম সেটা লিখেও গিয়েছেন। উপন্যাসের 5ম পরিচ্ছেদে উল্লেখ রয়েছে, যে পথে বিষ্ণুপুর প্রদেশ হইতে জগৎ সিংহ জাহানাবাদে প্রত্যাগমন করিয়াছিলেন, সেই পথের চিহ্ন অদ্যাপি বর্তমান আছে। তাহার কিঞ্চিত দক্ষিণে মান্দারণ গ্রাম। মান্দারণ এক্ষণে ক্ষুদ্র গ্রাম, কিন্তু তৎকালে ইহা শৈশবশালী নগর ছিল। যে রমণীদিগের সহিত জগৎ সিংহের মন্দির মধ্যে সাক্ষাৎ হয়, তাহারা মন্দির হইতে যাত্রা করিয়া এই গ্রামাভিমুখে গমন করেন। এই হচ্ছে রাজা বীরেন্দ্র সিংহের গুপ্তপথ। ঠিক এই যে দেখতে পাচ্ছেন, দুপাশের পাথর এখনো পড়ে রয়েছে, তার কিছু নিদর্শন আমরা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, দুদিক দিয়ে রাস্তা করা ছিল। এই গুপ্তপথ দিয়ে যাওয়া আসা করতেন এই রাজ পরিবারের লোকজনরা। কথিত আছে এদিকে একটি সুড়ঙ্গ পথ ছিল, যেটা শৈলেশ্বর শিব মন্দিরে গিয়ে উঠেছে। রানীরা থেকে শুরু করে, অর্থাৎ যে দুর্গেশ নন্দিনী কাহিনীর যে যাকে নিয়ে মূল বিষয়বস্তু, অর্থাৎ যে তিলোত্তমা কিন্তু এই দিক দিয়েই গেছিলেন, মানে এই গুপ্ত পথ হয়েই গেছিলেন শৈলেশ্বর মন্দিরে পুজো দিতে তার সঙ্গিনীদের নিয়ে। আর এই গুপ্ত পথ ধরেই কিন্তু রাজা জগৎ সিংহ এসেছিলেন এবং প্রবেশ করেছিলেন রাজ দরবারে।
জনশ্রুতি রয়েছে নবম শতাব্দীর প্রথম দিকে দক্ষিণ রাঢ়ের হিন্দু রাজারা বাংলার সেন বংশের রাজাদের প্রাধান্য এড়িয়ে রাজ্য ও রাজধানী স্থাপনের জন্য মন্দার গাছ শোভিত মান্দারণ গ্রামকে বেছে নিয়েছিলেন। প্রায় 200 বছর রাজত্ব করেছিলেন সেখানে। এরপর একে একে উড়িষ্যা রাজ, পাঠান, মোগল, আফগানদের হাত ঘোরার পর 1727 খ্রিস্টাব্দে বাংলার নবাব মুর্শিদকুলি খাঁ মান্দারণ পরগনা সপ্তগ্রাম চাকলার অন্তর্ভুক্ত করে মান্দারণের সদর কার্যালয় হুগলির আদি সপ্তগ্রামে নিয়ে যান। 1741 খ্রিস্টাব্দ থেকে 1753 পর্যন্ত গড় মান্দারণ দুর্গ মারাঠা বর্গীদের দখলে ছিল। অথচ নানা ইতিহাসের সাক্ষী সেই দুর্গ আজ অবহেলিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসের পটভূমিকায় প্রায় 200 একরের জঙ্গলে ঘেরা গড় মান্দারণ এখন বেঁচে আছে শুধুই পিকনিক স্পট হিসেবে। ভারতবর্ষের ইতিহাসে মান্দারণের একটা অসীম গুরুত্ব আছে, সেটাকে এখনও মানুষ বুঝেছে কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে এর একটা গুরুত্ব আমি উপলব্ধি করি। একসময় এই সমস্ত জায়গাগুলো পুরো বন জঙ্গলে ভর্তি ছিল। সেটা আগেকারের নাম ছিল অপার মন্দার। অপার মন্দার সেখান থেকে হয়েছে বলে মন্দার গাছের বন ছিল এই জায়গাটা। মন্দার মানে হচ্ছে মাদার গাছ হতে পারে, কিংবা মন্দার কোনো বৃক্ষ, ফুলের বৃক্ষ হতে পারে, কোনো ফুল আছে, কোনো পুষ্প বৃক্ষ বন আচ্ছন্ন করেছিল এই পুরো ভূমিটাকে। এটার জন্য এটার নাম অপার মন্দার বা মন্দারণ পরে হয়েছে মন্দারণ। এখন যে এখানে রাজত্ব করেছিলেন সে রাজত্বটা হচ্ছে সুর রাজাদের রাজত্ব। সুর, তালবস্বরের সুর ও সুর, এই সুর রাজবংশের পরিচয় পাওয়া যায় কলহনের রাজতরঙ্গিনী থেকে, যেটা কাশ্মীরের ইতিহাস। সেখানে সুর বংশ বলে একটা জিনিসের উল্লেখ আছে, একটা বংশ, একটা ব্যক্তির উল্লেখ আছে। এখন সুর রাজা সেখান থেকে নিজে একটা স্বতন্ত্র সাম্রাজ্য স্থাপন করবে এরকম একটা অভিলাষ নিয়ে হয়তো সেখান থেকে উনি বেরিয়ে পড়েন। আমি যতক্ষণ আজ স্টাডি করে দেখেছি এগুলো ছিল, সেইখান থেকে উনি বিভিন্ন জায়গা চুজ করতে করতে আস্তে আস্তে এসে এই জায়গাটাতে ইনি হাজির হয়ে গেছেন। এবং সেই হাজির হয়ে যাওয়ার পরেতে এই জায়গাটাতে তিনি নির্বাচন করে ফেলেন। কেন, একদিকে বিষ্ণুপুর, একদিকে অন্যান্য যে সমস্ত ভূমিগুলো আছে, হ্যাঁ, বরেন্দ্র ভূমি, এই সমস্ত ভূমিগুলোর মধ্যে তিনি এই জায়গাটাকে আবিষ্কার করেন। কিন্তু এটা তখন বনে আচ্ছন্ন, এটার কোনো ঐতিহাসিক প্রসিদ্ধি তখন ছিল না। আস্তে আস্তে এই সাম্রাজ্য গড়ে ওঠে। এটা একদিন বাংলার রাজধানীতে পরিণত হয়েছিল বলেও ইতিহাস থেকে জানা যায়। যখন শশাঙ্কের মৃত্যুর পর, যখন গৌড়রাজ থেকে আমাদের রাজধানী অবলুপ্ত প্রায়, তখন কিন্তু বাংলার রাজধানী হিসেবে বাংলা, বিহার, উড়িষ্যা এই মান্দারণ দুর্গ থেকে শাসিত হতো সুর রাজাদের মাধ্যমে। সুর রাজারা হিন্দু রাজা ছিলেন। পরবর্তী দিনে অনুসুর, দেবসুর এরা পরপর অনেক বংশ রাজত্ব করেছিলেন। প্রায় 200-250 বছর এদের রাজত্বকাল বলে ইতিহাসে দেখতে পাওয়া যায়। কিন্তু শেষ যিনি ছিলেন তার পাল বংশের অধীনেতে, তখন উড়িষ্যার যে পাল বংশ, সেই পাল বংশের অধীনে চলে যায় মান্দারণ পরবর্তী সময়ে। এর একটা কারণ আছে যে বারবার যখন বিদেশির আক্রমণ ঘটছে, মুসলমানদের আক্রমণ ঘটছে, সেই মুসলমানদের আক্রমণ থেকে মান্দারণ প্রায় ধ্বংসপ্রায় হতে আরম্ভ করেছিল। কেন, বগড়ির রাজা তখন স্থানান্তরিত হয়ে মান্দারণে একটা রাজত্ব দিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন কি না, গজপতি সিংহ। এই গজপতি সিংহের নেতৃত্বে মান্দারণ কিন্তু শাসিত হতো তখন, বাংলা, বিহার, উড়িষ্যা শাসিত হতো। একটা ইতিহাসের পেছনে একটা ব্যাক হিস্ট্রি প্রচণ্ড, যেটা হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় টোটালি একদম এটাকে করেছেন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায়, হেরিটেজ তো এটা নিয়ে বহু মাধ্যমে চেষ্টা করা হয়েছে যে এটাকে যাতে হাইলাইটে আনা যায়, কিন্তু দেখা যাচ্ছে এর কোনো ফল হয়নি। তবে অতীতে থাকা রাজা বিজয় মল্লের গড়ের দেখা আজ আর মেলে না। ধ্বংসস্তূপে পাই মিলিয়ে গেছে প্রাচীন ইতিহাস। অনাদরে পড়ে থাকা পার্কের বিভিন্ন জিনিস বহু বছর ভগ্নদশা হয়ে পড়েছিল। সরকার নতুন করে হেরিটেজ স্বীকৃতি দিয়ে পরিকাঠামো গড়ে তুলেছে। বর্তমানে রাজ্য প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদের সহায়তায় নতুন করে সাজানো হচ্ছে এই ইতিহাস আবৃত এই পর্যটন কেন্দ্রটিকে। শৈলেশ্বর এখন আমাদের গৃহদেবতা। শৈলেশ্বর এক শিবলিঙ্গ, শ্বেত পাথরে নির্মিত, বসানো নয়, স্বয়ম্ভূ। উনি মাটি থেকে উঠেছিলেন, কিন্তু এটা রাজদেবতা বলে উল্লেখ আছে। অনেক যুগ ধরে এটা সুর রাজাদের আমলেই পূজিত হয়ে আসতো। এক বংশ থেকে আর এক বংশ যখন হস্তান্তর হতো, তখন এই
শৈলেশ্বরী তাদের ছিল গৃহ দেবতা। তাদের পূজারী হিসাবে ছিলেন নন্দীগ্রামী এক ব্রাহ্মণদের সম্প্রদায়। নন্দীগ্রামী, আমরা যেমন চক্রবর্তী, মুখার্জি, ব্যানার্জি এসব হয়, তার হচ্ছে নন্দীগ্রামী ব্রাহ্মণ, তাদের টাইটেল ছিল নন্দীগ্রামী। তারা বাস করতেন এখানে। পাশে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে ব্রাহ্মণ গ্রাম। এখন তাকে বাউনগা নাম বলে ডাকা হয়। সেটা এখন ধুধু প্রান্তর, চাষ হয়। তার পাশাপাশি কিছু মুসলমান এখন বাস করে এবং নিম্নবর্গের কিছু মানুষ বাস করে। এই যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু দেখা যাচ্ছে মুসলমানদের আক্রমণে তারা বিধ্বস্ত হয়ে জেসার এদিকে পালিয়ে গেছে, তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারেনি। কিন্তু শৈলেশ্বর মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে ওই রাজাদের ধ্বংসের পর থেকে। যখন সুর রাজারা ধ্বংস হয়ে গেল এবং তাদের পরবর্তী এক নির্বাচিত রাজা গজপতি সিংহ বগড়ি থেকে এসে মান্দারণে রাজত্ব করতে শুরু করেছিলেন, তখন তাকে মশানে নিয়ে গিয়ে বলি দিল, সেটা হচ্ছে কতুল খাঁ। এইটার পর থেকেই কিন্তু শৈলেশ্বরের ইতিহাস অবলুপ্ত হয়ে গেছে। শৈলেশ্বর অনাদৃত অবস্থায়, অপূজিত অবস্থায় পড়েছিল খোলা আকাশের নিচে। আমরা ঘুরে দেখলাম এবং তুলে ধরলাম সেই ইতিহাস, অর্থাৎ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি যে দুর্গেশ নন্দিনী রচনা করেছিলেন এবং ঠিক কোন কোন ইতিহাসগুলোকে অবলম্বন করে তিনি তার দুর্গেশ নন্দিনীর সফলতম উপন্যাসটি গড়ে তুলেছিলেন। অর্থাৎ যে এখানকার দুর্গেশ নন্দিনীর যে মেন দুটো কাহিনী, অর্থাৎ তিলোত্তমা এবং রাজা জগৎ সিংয়ের যে ইতিহাস, সেটা আমরা ঠিক কোথা থেকে প্রেম কাহিনী শুরু হয়েছিল এবং কোথা থেকে তাদের এই যে দুর্গের কী অবস্থা ছিল, সমস্ত কিছুই আমরা তুলে ধরলাম। আপনারা চোখ রাখুন বেঙ্গল ফ্যাক্টসে। আমরা আবার অন্য কোনো একটা স্টোরি নিয়ে আসবো আপনাদের সামনে। ক্যামেরায় চিন্ময় কুণ্ডুর সাথে আমি দিব্যেন্দু, বেঙ্গল ফ্যাক্টস।